এই মুহূর্তে রয়েছি মথুরাতে। মথুরা মানে কিন্তু আমরা জানি কৃষ্ণের জন্মস্থান, আর এই জায়গাটার নাম কিন্তু কৃষ্ণের জন্মভূমি। আমি চলে এসেছি কৃষ্ণের জন্মভূমির এখানেই। এবার আপনার লোকেশনটা একটু বলে দিই আমি ব্যাক ক্যামেরায়। সোজা রাস্তাটা দেখছেন, এই সোজা রাস্তাটাই চলে যাচ্ছে কিন্তু বাস স্ট্যান্ড বা রেলওয়ে স্টেশনের দিকে। সেইখান থেকে যদি হেঁটে আসেন মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার হেঁটে এলেই কিন্তু এই গেটটা দেখতে পাবেন। দেখুন লেখা রয়েছে শ্রীকৃষ্ণ জন্মভূমি। এর ভেতর দিয়ে চলে গেলেই কিন্তু সেই কংসের কারাগার যেখানে জন্মেছে সবটাই দেখতে পাবো। তো চলুন, যত অবধি ফোন যাবে নিয়ে যাবো, কারণ এখানে কিন্তু প্রচুর চেকিং আছে। বৃন্দাবনে কিন্তু কোনো রকম চেকিং ছিল না, এখানে প্রচুর চেকিং আছে, হয়তো ফোন জমা করতে হবে। তো সবটাই আপনার তুলে ধরবো। বাইরে কিন্তু প্রচুর বাজার হাট বসে গেছে, দেখতে পাচ্ছেন খুব দোকানপাট সব বসে গেছে। এখানে কিন্তু খুব টাইট সিকিউরিটি আছে, ঠিক আছে। মানে আমরা কিন্তু অন্যান্য মন্দিরগুলোতে দেখছিলাম যে এত সরকারি পুলিশের ব্যবস্থা ছিল না প্রশাসনের, ওখানে সব বেসরকারি সংস্থা দিয়ে চালানো হচ্ছিল। বাট এখানে কিন্তু প্রচুর সরকারি আধিকারিক মানে প্রশাসনকে প্রচুর অ্যাক্টিভ দেখছি, এখানে প্রচুর পুলিশ অ্যাক্টিভ দেখতে পাচ্ছি। আর এখানে এলে মোটামুটি আপনাকে ওই গালে রাধে রাধে লিখে দেওয়া, আপনার কপালে তিলক এঁকে দেওয়া, এইসব করে দেবে। তো যারা এগুলো করতে ভালোবাসে নিশ্চয়ই করবেন, এতে কোনো অপরাধ নেই, পাপবোধ নেই। পাশে প্রচুর দোকান রয়েছে, আপনারা চাইলে খাওয়া দাওয়া কি এখানে কিন্তু থাকার কিছু ব্যবস্থা রয়েছে, গেস্ট হাউস রয়েছে দেখতে পাচ্ছি প্রচুর। তো এখানেও এসে থাকতে পারেন, এটিএম টেটিএম সবই মোটামুটি রয়েছে। যত সামনে এগিয়ে যাব তত আমরা কৃষ্ণের জন্মভূমির দিকে এগিয়ে যাব। মানে ভাবা যায় এইখানেই নাকি আমাদের জন্মেছিল বিষ্ণুর বলতে পারে নবম অবতার স্বয়ং শ্রীকৃষ্ণ। তো চলুন সেখানেই যাবো আজকে আমরা। মেন গেটটা দিয়ে ঢুকলাম, ঢুকে যখন হেঁটে আসছি এই চারদিকে দোকানপাট, খাবারের দোকান সব রয়েছে। আর এলেই এই যে 10 যারা দেখছেন ওপরে দেখতে পাচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ রয়েছে অর্জুনের সেই রথে সারথি হয়ে। ওপরে ধ্বজা দেখতে পাচ্ছেন, এই যে দেখাচ্ছি বজরংবলী রয়েছে আমাদের। তো এই সেই কৃষ্ণর সেই যে কুরুক্ষেত্র যুদ্ধ সবই তুলে ধরা হয়েছে। কিন্তু এই গেট হচ্ছে কি সেই গেট, এর ভেতরে কিন্তু রয়েছে কংসের কারাগার, যেখানে জন্ম হয়েছিল বাসুদেব আর দেবকীর কোলে বিষ্ণুর নবম অবতার স্বয়ং শ্রীকৃষ্ণ। এই গল্প পরে বলবো, আগে একটু ভেতরটা দেখে আসি। বাইরে ক্লক রুম আছে, তার মানে বুঝতেই পারছেন কোনো কিন্তু কিছু জিনিস ভেতরে যাবে না। তো চলুন সব এসে বলবো। তো এই যে আমরা মথুরাতে কৃষ্ণের জন্মভূমি দেখার পর একটা পাশে একটা কুণ্ড আছে, পোট্রা কুণ্ড, এখানে এসেছি। তো এইখানটা এখন দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজানো রয়েছে, মানে রাত্রিরে হয়তো ফাউন্টেনগুলো চলে, দেখতে ভালো লাগে। তো এখানে বাইরে জলে নামতে পারবেন না, জল ছুতেও পারবেন না। আর বাইরে একটু বসার জায়গা রয়েছে, এখানে আমরা এসেছি। তো বর্তমানে কি দেখলাম সেটাও বলবো, আর এখানকার ইতিহাসটা একটু তুলে ধরার চেষ্টা করব। তো ম্যাডামের মুখে শোনা যাক এবার কি বলছে ম্যাডাম। আমরা রয়েছি মথুরাতে, যেটা ছিল একদা রাজা উগ্রসেনের রাজত্ব। রাজা উগ্রসেন ছিলেন কংসের বাবা আর কৃষ্ণের দাদু, অর্থাৎ ম্যাটারনাল ফাদার। তো সেই উগ্রসেনকে একসময় তার সিংহাসন চ্যুত করেছিল এবং রাজ্যের লোভে উগ্রসেনকে তার রাজ্য থেকে চ্যুত করে কারাগারে বন্দি করেছিল কংস, মানে যে নাকি আসুরিক বলের জন্য বিখ্যাত, নানা রকম অপকর্মের জন্য বিখ্যাত ছিল। এবং আরও বড় কথা যে মানে বিভিন্ন তার সাম্রাজ্যে যেসব তার প্রজারা ঈশ্বরের পুজো করতো তাদেরকে সে সহ্য করতে পারত না। সে চাইতো যে সবাই কংসের পুজো, সেটা তো সবসময় সচরাচর সম্ভব হতো না, হয়তো ভয়ে অনেকেই চুপ করে থাকতো। কিন্তু কংসের এই আসুরিক বল বাড়তে 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 এমন জায়গায় গিয়ে পৌঁছেছিল যে একটা সময় ভগবান শ্রীকৃষ্ণকে অবতার হয়ে দেবকীর গর্ভে জন্ম নিতে হয়েছিল। আর আমরা এটাও জানি যে দেবকীর গর্ভের 8মতম সন্তান ছিল ভগবান শ্রীকৃষ্ণ। দেবকী ছিল কংসের বোন এবং বাসুদেবের সাথে যে নাকি বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিল। তো বাসুদেবের সাথে দেবকীর বিয়ের পরপরই কিন্তু দৈব বাণী হয়েছিল কংসের ওপর যে তোমাকে যে হত্যা করবে সে দেবকীর গর্ভেই জন্মগ্রহণ করবে, দেবকীর 8ম গর্ভে সে জন্মগ্রহণ করবে। এটা জানার পরপরই সদ্য বিবাহিত দেবকী এবং যে বাসুদেব ছিলেন তাদের দুজনকে, নবদম্পতিকে কংস তার কারাগারে সঙ্গে সঙ্গে তাদেরকে পাঠিয়ে দেয় এবং দীর্ঘদিন তাদেরকে কারাগারে রাখে। সেই কারাগারে থাকা অবস্থাতেই দেবকী একের পর এক সন্তান প্রসব করে। তবে একের পর এক সন্তান যে প্রসব করেছিলেন, জানা যায় যে 6ম সন্তান, সেই 6ম সন্তানকে কিন্তু দৈবিক বলে অদ্ভুতভাবে কৃষ্ণই ছলনা করে বাসুদেবের যে অন্য পত্নী ছিল রোহিণী, সেই গর্ভে তাকে স্থানান্তর করেছিল। রোহিণীর গর্ভে জন্ম নিয়েছিলেন বলরাম, যিনি ছিলেন কৃষ্ণের বড় ভাই। আর এই কারণে আর এই ঘটনাটা ঘটানো হয়েছিল যে
দেবকী যে সপ্তম গর্ভে জন্ম দিতে যাবে, অথচ কংস অপেক্ষা করে আছে সেই একের পর এক ষষ্ঠ সপ্তম পঞ্চম যে গণনা করছে, সেই ষষ্ঠম গর্ভের সন্তান হঠাৎ করে দেখা যায় যে নেই। ষষ্ঠম গর্ভের সন্তান দেখা যায় কারণ সে অলরেডি স্থানান্তরিত করা হচ্ছে। এই যে ষষ্ঠ গর্ভের যে সন্তানকে রোহিণীর গর্ভে স্থানান্তর করা হয়েছিল এবং রোহিণীর গর্ভে জন্ম নেয় বলরাম, যে কৃষ্ণের বড় ভাই ছিল। তারপরে কংস জানতে পারেনি, সেটা বুঝতে পারেনি, সে ভেবেছিল তার হয়তো কোনোভাবে গর্ভপাত হয়েছিল। সপ্তম গর্ভে জন্ম নিয়েছিল কিন্তু মহামায়া বা যোগমায়া। সেই সপ্তম গর্ভে যে মহামায়া বা যোগমায়া সে স্বয়ং হচ্ছে মা দুর্গা, এবং সে হঠাৎ করে জন্ম নিয়ে অদৃশ্য হয়ে যায়। কংস তাকে মারতে গিয়ে যায় এবং হঠাৎ করে দৈববাণী দেখা যায় যে সে হচ্ছে স্বয়ং মহামায়া এবং সে অদৃশ্য হয়ে যায়। অষ্টম গর্ভেই জন্ম নেয় ভগবান শ্রীকৃষ্ণ, যাকে নাকি রাতারাতি জন্ম হওয়ার পরই বাসুদেব রাতারাতি, অদ্ভুত ব্যাপার, সেই সমস্ত কারাগারের রক্ষীরা ঘুমিয়ে পড়ে এবং সেই রাতারাতি যমুনা পার করে, এই মথুরার থেকে যমুনা পার করে অন্য জায়গায় তাকে স্থানান্তরিত করা হয়। যমুনার জল সেই ভয়ঙ্কর রাত্রি, দুর্যোগের রাত্রিতে, যেখানে নাকি বাসুদেব স্থানান্তরিত করেন ভগবান শ্রীকৃষ্ণকে গোকুলে, এবং গোকুলে ধীরে ধীরে কৃষ্ণ আস্তে আস্তে তার বাল্যাবস্থা থেকে আস্তে আস্তে শিশু অবস্থা, বাল্যাবস্থা বলা যায় না, শিশু অবস্থা যখন আস্তে আস্তে বেড়ে উঠছে, সেই সময় কোনোভাবে কংস ততদিনে জানতে পেরে গেছে, আবার দৈববাণী হয়েছে তোমাকে মারিবে যে গোকুলে বাড়ি থেকে। গোকুলে যখন আস্তে আস্তে শিশু কৃষ্ণ যখন আস্তে আস্তে বেড়ে উঠছে, কংস কোনোভাবে জানতে পারে যে যেভাবে ও খোঁজ নিয়ে যে সেখানে কৃষ্ণ বেড়ে উঠছে, এবং সেখানেও কংস তার সহচরদের, তার সৈন্যদের, বিভিন্ন রাক্ষসীদেরকে পাঠায়, দৈত্যদেরকে পাঠায় কৃষ্ণকে মারার জন্য। তখন সেখান থেকে নন্দবাবা, যেখানে কৃষ্ণকে স্থানান্তরিত করা হয়েছিল, বাসুদেব নন্দবাবার কাছে স্থানান্তরিত করেছিল, নন্দবাবা যশোদা মায়ের কাছে, সেখান থেকে আবার নন্দবাবা তাকে স্থানান্তরিত করেন গোকুল থেকে নন্দগাঁওয়ে, তাকে স্থানান্তরিত করা হয়। নন্দগাঁওয়ে সেখানে স্থানান্তরিত করার পর সেই নন্দগাঁওতে আস্তে আস্তে কৃষ্ণ বাড়তে থাকে, সেখানে তার বাল্যাবস্থা কাটতে থাকে। তো এইভাবে আস্তে আস্তে কৃষ্ণ ধীরে ধীরে বেড়ে ওঠে। তারপরে ইতিহাস তারপরে আমরা সবাই জানি এই নন্দগাঁওতে কৃষ্ণের বেড়ে ওঠা, তার মাখন চুরি, গোপিনীদের সাথে মজা করা, নৃত্য করা, ক্রিয়া করা, তারপরে রাধার সাথে তার মিলন, রাধার সাথে তার নানা রকম প্রণয় কাহিনী, সমস্ত কিছু আমরা জানতে পারি। ধীরে ধীরে বেড়ে ওঠে। তারপরে যতদূর জানা যায়, নানা রকম পৌরাণিক বা ভগবত কথা থেকে যা জানা যায় যে কৃষ্ণ নন্দগাঁওতে বৃন্দাবনে আস্তে আস্তে এখানে তিনি 11 বছর 11 মাস 11 দিন ছিলেন। তারপর এখান থেকে তিনি চলে যান তার গুরু, যার কাছে তিনি শিক্ষা নিয়েছিলেন, সেই সনাতন মুনির আশ্রম, যা বর্তমান মধ্যপ্রদেশের অন্তর্গত, সেইখানে তিনি চলে যান। আর তারপরের ইতিহাস তো আমরা জানি। আস্তে আস্তে তিনি বড় হয়ে আবার ফিরে আসেন এইখানে, ফিরে এসে এখানে কংসের কারাগার থেকে তার মা দেবকী এবং বাসুদেবকে এখান থেকে কংসকে হারিয়ে দিয়ে, কংসকে পরাজিত করে, তাকে হত্যা করে, তার মা এবং বাবাকে সেখান থেকে কংসের হাত থেকে মুক্ত করে তিনি নিয়ে যান। এবং তারপরে ধীরে ধীরে তিনি দ্বারকাতে তার রাজ্য বিস্তার করেন। এবং আরও আমরা জানি মহাভারতের ঘটনা, যেখানে পঞ্চপাণ্ডবের সাথে তার মিলন, পঞ্চপাণ্ডবকে নানা রকমভাবে কুরুক্ষেত্রে সহায়তা করা থেকে শুরু করে দ্রৌপদীর সখা হওয়া, সমস্ত কিছু ঘটনাই আমরা জানি। তো আজ আমরা এই পুণ্যভূমিতে দাঁড়িয়ে আছি। এইখানেই ছিল এই যে মথুরা, এখানেই কংসের কারাগার, যেখানে নাকি কৃষ্ণের জন্ম হয়েছিল। তো সেই জায়গায় আমরা ঘুরে দেখলাম। আর এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পোত্রাকুণ্ড। পোত্রাকুণ্ডের একটা কথা আছে যে এইখানে যখন কৃষ্ণর এই অঞ্চলেই যেহেতু ছিল, এই জন্ম হয়েছিল এবং কাছাকাছি যখন আস্তে আস্তে বেড়ে ওঠে, এইখানে নাকি কথা বলা হয় যে এই জায়গাতে কৃষ্ণের জামা কাপড় নাকি ধোয়া হয়। এখন বর্তমান আমরা যদি আজকে চিন্তা করি কৃষ্ণের জন্ম নিয়ে এবং তার পরবর্তী ইতিহাস, সেটা নিয়ে হয়তো প্রশ্ন থেকেই যায় যে এইখানে কৃষ্ণের জামা কাপড় ধোয়া হতো বা কী হতো। যাই হোক, সে প্রশ্নটা নাই বা গেলাম।
যা এখানে এই মুহূর্তে ফলক, যা ইতিহাস যা বলছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। বাট এটা একটা ছোট কাঁচা একটা পুকুর ছিল, সময়ের সাথে সাথে খুব স্বাভাবিকভাবে আজ 5,000-6,000 বছরের পুরনো আর তারও বেশি পুরনো একটা জিনিস এই পুকুরটা আর নেই। এটা পরবর্তীকালে এটাকে বাঁধিয়ে দেওয়া হয়েছে এবং বেসিক্যালি এটা অনেক পরে এটা মাধবরাও সিন্ধিয়া এটাকে বাঁধিয়ে দেয়। পুরো যে পুরোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে ইট দিয়ে তৈরি, ইটের ওপরে নানা রকম সিমেন্ট দিয়ে করা আছে, কিন্তু পুরো কুণ্ডটাই ইট দিয়ে তৈরি এবং খুব সুন্দর স্ট্রাকচার করে করা। আর আমরা এই যে মথুরাতে অংশের যে কারাগার দেখলাম, যেখানে যে একটি বিশেষ কারাগৃহ রয়েছে, যেখানে বলা হয় যে কৃষ্ণের জন্ম যেখানে হয়েছে, মাতা দেবকী এবং বাসুদেবকে যেখানে শিকলবদ্ধ করে রাখা হয়েছিল, এই পুরো কারাগারটাও কিন্তু নিউলি কনস্ট্রাক্টেড। এগুলো কিন্তু সেই বহু বছরের পুরনো, হাজার হাজার বছরের পুরনো কখনোই নয়। এগুলো সে সমস্ত কিছু আজার কালের নিয়মে সমস্ত কিছু ধ্বংসপ্রাপ্ত হয়েছে। পরবর্তীকালে এগুলো নতুন করে তৈরি করা হয়েছে। তবে তবুও বিশ্বাসের ওপর আমরা জোর দিয়ে ভরসা করে, বিশ্বাস যা কথোপকথন যা চলছে বা এক যুগ থেকে যুগান্তর যে যা চলে আসছে, যা ঐতিহাসিক যা পরম্পরা, তার উপরে ভরসা করে ভিত্তি করে আমরা এটাই মেনে নিয়েছি যে এটাই ছিল কংসের কারাগার। সেটা আমরা গিয়ে দেখলাম। বাট জানেন এখন চারিদিকে ক্যামেরা, মোবাইল সমস্ত কিছু বেশি, তাই জন্য একদম ভেতরটা আপনাদের ঘুরে দেখাতে পারলাম না। তো যা ইতিহাস যেটুকুনি আমি জানি ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে, সেটুকুনি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ভেতরে তো গেলাম, খুবই টাইট সিকিউরিটি রয়েছে, কিছুই আপনি নিয়ে যেতে পারবেন না। মোবাইল থেকে, স্মার্ট ওয়াচ থেকে খালি মানি ব্যাগটা যেতে পারে, কোনো রকম স্টিক, মাইক কোনো কিছুই অ্যালাউ নয়। জুতো পরে যেতে পারবেন, জুতোটা গিয়ে ভেতরে একটা জায়গায় খুলে ফেলতে হয়, তারপরে আপনাকে পুরোটা ঘুরে দেখতে হবে। ঘুরে দেখতে বেশি সময় লাগার কথা না, 10-15 মিনিটের মধ্যে সম্ভব, কিন্তু নিরাপত্তা কিন্তু একদম নিশ্চিদ্র। মানে 3-4 বার আপনার চেকিং হবে। আপনি হয়তো ভাবলেন একবার চেকিংয়ে কোনো কিছু পার পেয়ে গেল, তা কিন্তু হবে না, 3-4 বার ধরে আপনার চেকিং চলবে। তাই সেই জন্য বলবো যে কোনো রকম চালাকি করা খুব একটা জায়গা এখানে নেই। মোটামুটি কোনো রকম পান, গুটখা, সিগারেট কিছুই নিয়ে যেতে পারবেন না, তামাকজাত দ্রব্য নিয়ে যেতে পারবেন না, কোনো রকম গ্যাজেট নিয়ে যেতে পারবেন, ইলেকট্রনিক জিনিস নিয়ে যেতে পারবেন না। শুধুমাত্র মানি ব্যাগটা আর আপনার জামা কাপড়ই যাবে, এবং ওরা চাইলে কিন্তু আপনার জামা কাপড় খুলিয়ে মানি ব্যাগ খুলেও দেখতে পারে, সেটাও কোনো কিছু করতে পারবেন না আপনি। খুবই কড়া নিরাপত্তা ব্যবস্থা, তো সেটা আমরা দেখে এলাম। আর এটা মোটামুটি সামারে সকাল ওই 9টা থেকে, সকাল 8টা থেকে নিয়ে রাত্রি 9টা অবধি খোলা থাকে। শীতকালে সেটা টাইমটা আধ ঘন্টা এগিয়ে আছে, 8:30টায় বন্ধ হয়ে যায়। এই মোটামুটি সারাদিনই খোলা থাকে। এটা ঢোকার জন্য কোনো টাইমের ব্যাপার নেই যে বন্ধ হয়ে যায় বিকালবেলা, দুপুরবেলা, এরকম কোনো ব্যাপার নেই, সারাদিনই খোলা থাকে। তো আসতেই পারেন। রাত্রিটা লাইট অ্যান্ড সাউন্ড শোর ব্যবস্থা রয়েছে, যদিও সেটা আমরা দেখিনি, তাই তার মূল্য বলতে পারলাম না। চাইলে আপনারা সেটা দেখতে পারেন, সেখানে হয়তো দেখানো হবে ওই কীভাবে যেগুলো ম্যাডাম বললো সেগুলো ফুটিয়ে তোলানো হবে আলোর মাধ্যমে, সাউন্ডের মাধ্যমে। তো এই ছিল আমাদের বলতে পারেন মথুরা এসে কৃষ্ণের জন্মভূমি দেখা। এটাই এখানকার মেন দেখার জিনিস, তো সেটাই আমরা দেখলাম, তুলে ধরার চেষ্টা করলাম। তো আপনারা ম্যাপেলের পর্দায় দেখছেন এই মুহূর্তে আমাদের উত্তরপ্রদেশের মথুরা, আগ্রা, বৃন্দাবন সব সিরিজটা চলছে। তো দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। চেষ্টা করছি ভালো ভালো জায়গা, খাওয়া দাওয়া সব কিছু তুলে ধরার চেষ্টা করছি, দেখতে থাকুন। তো এই মুহূর্তে আমরা রয়েছি মথুরাতে। এবার চলে এসেছি আমরা মানে দ্বারকাধীশ যে মন্দির রয়েছে এখানে একটা, যদিও দ্বারকাধীশ কিন্তু দ্বারকাতেই, মানে বলতে পারেন গুজরাটে, বাট এখানে একটা দ্বারকাধীশ রয়েছে। তো চলুন মন্দিরটা আপনার দেখাবো, কি ভেতরে দেখতে পাবো জানি না, যদি ফোন অ্যালাউ করে দেখাতে পারবো। বাট বাইরে যা দেখছি ঝকমক, মানে জাস্ট মানে নিজেও জানতাম না এরকম এত ব্যাপার স্যাপার রয়েছে। দেখাচ্ছি আপনাদের বাইরেটাও, ক্ষণে ক্ষণে লাইট বদলাচ্ছে, পুরো দ্বারকাধীশ মন্দির। এটা মানে মনে হচ্ছে আমরা সত্যিই এবার একদম কৃষ্ণের জন্মভূমিতে এসেই পৌঁছেছি। রয়েছি কিন্তু মথুরাতে, মানে মথুরার জন্মভূমি থেকে মোটামুটি 4-5 কিলোমিটার দূরে রয়েছে দ্বারকাধীশ। আপনারা অটোওয়ালাকে, টোটোওয়ালাকে বললেই চলে আসতে পারবেন। এই লাইটটা কিন্তু ক্ষণে ক্ষণে বদলাচ্ছে, চেঞ্জ হচ্ছে, মানে এখানে যেন মনে হচ্ছে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হচ্ছে, এরকম একটা ব্যাপার স্যাপার। অসম্ভব সুন্দর দেখতে লাগছে, ওয়াও ওয়াও, ও হো ফাটাফাটি।